আজকের চ্যাপ্টার হলো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এই ভিডিওতে এই চ্যাপ্টারটাকে বাংলাতে এক্সপ্লেন করব। তো তোমরা যারা এনসিইআরটি পড়তে যাদের অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত কাজে লাগবে। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো। ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস এবং এক্সচেঞ্জ অফ গ্যাসেস বা গ্যাসের আদান প্রদান। As you have read earlier, oxygen is utilized by the organism to indirectly break down nutrient molecules like glucose and to derive energy for performing various activities. তোমরা আগের ক্লাসে পড়েছো, যেটা রেসপিরেশন চ্যাপ্টার ছিল, সেখানে পড়া হয়েছে, আমরা পড়েছি যে অক্সিজেনটাকে ইউটিলাইজ করা হয় বা ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, বিভিন্ন রকম অর্গানিজম অক্সিজেনটাকে ইউজ করে বা ইউটিলাইজ করে টু ইনডাইরেক্টলি ব্রেক ডাউন নিউট্রিয়েন্ট মলিকুল লাইক গ্লুকোজ জাতীয় বিভিন্ন রকম যে নিউট্রিয়েন্ট মলিকুল আছে, গ্লুকোজ, শর্করা জাতীয় যে সমস্ত খাবার আছে, তাদেরকে ভেঙে সেটা থেকে শক্তি নিয়ে আসার জন্য অক্সিজেনকে কাজে লাগানো হয় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করা হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হার্মফুল ইজ অলসো রিলিজড ডিউরিং দ্য অ্যাবভ ক্যাটাবলিক রিয়াকশন। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে কি কার্বন ডাইঅক্সাইড রিলিজড হয়, অক্সিজেন ব্যবহৃত হয়, আর কার্বন ডাইঅক্সাইড এর জন্য উৎপন্ন হয়, সেটা কি বেরও করে দিতে হয়। এবং ইট ইজ দেয়ার ফর এভিডেন্ট দ্যাট অক্সিজেন হ্যাজ টু বি কন্টিনিউয়াসলি প্রোভাইডেড টু দ্য সেল। এবং এর জন্য কি আমাদের সর্বদা অক্সিজেনকে প্রোভাইড করতে হবে বা অক্সিজেন আমাদেরকে দিতে হবে কোষের মধ্যে। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই দ্য সেল হ্যাভ টু বি রিলিজড আউট। এবং যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে তাকে বাইরে বের করে দিতে হবে। দিস প্রসেস অফ এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড বাই দ্য সেল ইজ কল্ড ব্রিদিং, কমনলি নোন অ্যাজ রেসপিরেশন। এই যে এই প্রক্রিয়াটা, যার মাধ্যমে অক্সিজেনটা আমরা নিচ্ছি অ্যাটমসফিয়ার থেকে বা বায়ুমণ্ডল থেকে এবং কার্বন ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি, এই প্রক্রিয়াটা হচ্ছে, এই যে প্রসেসটা, সেটা হচ্ছে ব্রিদিং, এবং যাকে কমনলি আমরা বলে থাকি রেসপিরেশন। প্লেস ইউর হ্যান্ডস অন ইউর চেস্ট। বুকের উপর যদি আমরা হাতটাকে রাখি বা রাখো, ইউ ক্যান ফিল দ্য চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন। তার যে চেস্ট আছে বা বুকের ছাতি আছে, সেটা উপরের দিকে উঠছে আর নিচের দিকে নামছে। ইউ নো দ্যাট ইট ইজ ডিউ টু ব্রিদিং, এবং এটা হচ্ছে কার জন্য? ব্রিদিংয়ের জন্য। হাউ ডু উই ব্রিথ, আমরা কী করে ব্রিথ করি বা নিঃশ্বাস প্রশ্বাস করি? দ্য রেসপিরেটরি অর্গান অ্যান্ড দ্য মেকানিজম অফ ব্রিদিং আর ডেসক্রাইবড ইন দ্য ফলোয়িং সেকশন অফ দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে এভাবে কীভাবে আমরা ব্রিদিং করি, তার মেকানিজমটা কী, এই চ্যাপ্টারে আমরা সেটা দেখব। তো একে একে বিভিন্ন রকম টপিক দেখা যাক। প্রথমে আছে রেসপিরেটরি অর্গ্যানস বা রেসপিরেটরি বা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস নিচ্ছি বা শ্বাসতন্ত্র আছে, সেই শ্বাসতন্ত্রের জন্য সম্পর্কিত বিভিন্ন রকম অঙ্গ। মেকানিজম অফ ব্রিদিং ভ্যারাই অ্যামং ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিম্যালস। যে ব্রিদিংটা কীভাবে করব বা নিঃশ্বাস প্রশ্বাসটা কীভাবে নিব, সেটা বিভিন্ন রকম অ্যানিম্যালের বা বিভিন্ন রকম জীবের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, ডিপেন্ডিং মেনলি অন দেয়ার হ্যাবিট্যাটস অ্যান্ড লেভেল অফ অর্গানাইজেশন। এবং এটা ডিপেন্ড করে বা নির্ভর করে দুটো জিনিসের ওপর। একটা হচ্ছে হ্যাবিট্যাট বা বাসস্থান, যে কোথায় তারা বাস করছে, অ্যান্ড লেভেলস অফ অর্গানাইজেশন, এবং তাদের যে অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশনটা সেটা কোন লেভেলের, সেটা টিস্যু না সেল না অর্গান সিস্টেম, কোন লেভেলের, তার উপর ভিত্তি করে এটা ভ্যারাই করে। লোয়ার ইনভার্টিব্রেটস লাইক স্পঞ্জেস, coelenterate, flatworms, etc. exchange oxygen with carbon dioxide by simple diffusion over their entire body surface. যে সমস্ত লোয়ার অর্গানিজম আছে বা ইনভার্টিব্রেটস আছে, ইনভার্টিব্রেটের মধ্যে দুটো আছে, সেই ইনভার্টিব্রেট যারা আছে, যেমন স্পঞ্জ, তারপর সিলেন্টেটস বা নিডারিয়া, ফ্ল্যাটওয়ার্মস বা প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে যেটা পড়ছে, তারা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি সিম্পল ডিফিউশন বা সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তারা বডির সারফেস দিয়ে বা দেহের যে উপরিভাগ আছে, সেই উপরিভাগ থেকে সরল ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ বা আদান প্রদান করে থাকে। আর্থওয়ার্মস ইউজ দেয়ার ময়েস্ট কিউটিক্যাল অ্যান্ড ইনসেক্টস হ্যাভ এ নেটওয়ার্ক অফ টিউবস। আর্থওয়ার্ম যেটা আছে, আর্থওয়ার্ম সেটা তাদের ময়েস্ট কিউটিক্যাল বা কেঁচো যেটাকে বলি আমরা, তাদের যে উপরিভাগে যে ময়েস্ট বা স্যাঁতস্যাঁতে যে কিউটিক্যাল আছে, একটা আবরণ থাকে, সেটার মাধ্যমে করে। আর ইনসেক্ট হ্যাভ এ নেটওয়ার্ক অফ টিউব, ট্র্যাকিয়াল টিউবস। এমন ইনসেক্ট আছে যারা বা কীটপতঙ্গ যারা আছে, তাদের জন্য আছে ট্র্যাকিয়াল টিউব, অনেকগুলো টিউবের নেটওয়ার্ক বা জাল আকারে সাজানো থাকে, যেটাকে ট্র্যাকিয়াল টিউব বলে। টু ট্রান্সপোর্ট অ্যাটমসফিয়ারিক এয়ার উইদিন দ্য বডির মধ্যে অ্যাটমসফিয়ারিক এয়ারটাকে ট্রান্সফার করার জন্য তারা সেই ট্র্যাকিয়াল টিউবটাকে ইউজ করে বা ব্যবহার করে। স্পেশাল ভাস্কুলারাইজড স্ট্রাকচার কল্ড গিলস আর ইউজড বাই মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক আর্থ্রোপোডস। যারা জলীয় আর্থ্রোপোডস আছে
বা জলে বসবাস করে তাদের জন্য কী করে, তারা একটা স্পেশালাইজড ভাস্কুলারাইজড স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে গিলস যাকে বলা হয়, সেটা তারা ব্যবহার করে। আর মোলাস্কাস, এমন শুধু আর্থ্রোপড না, মোলাস্কাও করে, মোলাস্কা এবং আর্থ্রোপড যারা জলে থাকে তারা গিল ব্যবহার করে। হোয়ারাস ভাস্কুলারাইজড ব্যাক কলস লাংস আর ইউজড বাই দ্য টেরেস্ট্রিয়াল ফর্মস, এবং যারা ফর দ্য এক্সচেঞ্জ অফ গ্যাস এক্সচেঞ্জ করার জন্য যারা টেরেস্ট্রিয়ালে থাকে বা স্থলভূমিতে থাকে তারা লাংস বা ফুসফুস ব্যবহার করে। অ্যামং ভার্টিব্রেটস ফিশেস ইউজ গিলস, হোয়ারাস রেপটাইলস, বার্ডস, ম্যামালস রেসপিরেট থ্রু লাংস। ভার্টিবার মধ্যে যেটা মাছ আছে তারা গিল ব্যবহার করে, আর যারা রেপটাইল আছে বা বার্ডস বা পাখি আছে, ম্যামাল স্তন্যপায়ী প্রাণী আছে, তারা রেসপায়ার করে লাংস বা ফুসফুসের মাধ্যমে। অ্যাম্ফিবিয়ানস লাইক ফ্রগস ক্যান রেসপায়ার থ্রো দেয়ার ময়েস্ট স্কিন অলসো। যারা অ্যাম্ফিবিয়ান আছে বা উভচর প্রাণী আছে তারা রেসপায়ার করে বা নিঃশ্বাস প্রশ্বাস নেয় তাদের উপরের দিকে যে ময়েস্ট বা স্যাঁতস্যাঁতে চামড়া আছে উপরিভাগে সেটা থেকে। ম্যামালস হ্যাভ এ ওয়েল ডেভেলপড রেসপিরেটরি সিস্টেম, এবং যারা স্তন্যপায়ী প্রাণী তাদের জন্য ওয়েল ডেভেলপ বা অত্যন্ত ডেভেলপ বা উন্নত মানের রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র আছে। তো এখানে আমরা পড়লাম বিভিন্ন রকমের রেসপিরেটরি অর্গান বিষয়ে, যে কাদের কেমন অর্গান আছে। লোয়ার লেভেল থাকলে তাদের অর্গানগুলো সিম্পল হয়, হ্যাবিটেটের ওপর এবং তাদের অর্গানাইজেশনের উপর নির্ভর করে হচ্ছে। কি অর্গানগুলো সব অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে আমাদেরকে। তো এরপরে যে টপিক সেটা হলো হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হিউম্যান বা মানুষ, সেটা ম্যামালস বা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পড়ছে। তো এই হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কী কী আছে? উই হ্যাভ এ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিলস ওপেনিং আউট অ্যাবভ দ্য আপার লিপস। আমাদের যে ওপরের লিপ বা ঠোঁট আছে তার উপরিভাগে দুটো ছিদ্র আছে যেটা বাইরের দিকে খোলা আছে, সেটাকে নস্ট্রিল বলে, এক্সটার্নাল নস্ট্রিল। সেটা দিয়ে আমাদের শুরু হচ্ছে শ্বাসতন্ত্র। ইট লিডস টু এ ন্যাসাল চেম্বার থ্রু দ্য ন্যাসাল প্যাসেজ। তারপরে আসছে ন্যাসাল প্যাসেজ, তারপরে আসছে ন্যাসাল চেম্বার। দ্য ন্যাসাল চেম্বার ওপেন ইন্টু ন্যাসোফ্যারিংস। তারপর ন্যাসাল চেম্বারটা ওপেন করছে ন্যাসোফ্যারিংসে, হুইচ ইজ এ পোর্শন অফ ফ্যারিংস, যেটা ফ্যারিংসের একটা অংশ। ফ্যারিংসের যে কমন প্যাসেজ ছিল ফুড এবং খাবার এবং বায়ুর জন্য, তাদের একটা অংশ হচ্ছে ন্যাসোফ্যারিংস। দ্য কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার, তো এখানে লেখাই আছে ফ্যারিংস হচ্ছে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। ন্যাসোফ্যারিংস ওপেন থ্রু এ গ্লটিস অফ দ্য ল্যারিংস রিজিয়ান ইন্টু দ্য ট্রাকিয়া। তারপর ন্যাসোফ্যারিংসটা গ্লটিসে যাবে, গ্লটিস থেকে সেটা ট্রাকিয়া যাবে। এই যে সিরিজটা, যে নস্ট্রিল থেকে ট্রাকিয়া পর্যন্ত, এই সিরিজটা ভালো করে মনে রাখতে হবে। ল্যারিংস ইজ এ কার্টিলেজিনিয়াস বক্স হুইচ হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন। ল্যারিংস হচ্ছে একটা কার্টিলেজ দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে তৈরি একটা বক্স আকৃতির একটা অংশ বা অঙ্গ, হুইচ হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন, যেটা শব্দ তৈরি করতে সাহায্য করে, অ্যান্ড হেন্স কল্ড দ্য সাউন্ড বক্স, এবং এর জন্য একে সাউন্ড বক্সও বলা হয়ে থাকে। ডিউরিং সলোয়িং গ্লটিস ক্যান বি কভার্ড বাই এ থিন ইলাস্টিক কার্টিলেজিনাস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস। যখন আমরা সলোয়িং করি বা খাবারটাকে গিলে নিই তখন গ্লটিসটা কভার করা থাকে কার মাধ্যমে? একটা পাতলা ইলাস্টিক কার্টিলেজিনাস ফ্ল্যাপ, একটা পাতলা ইলাস্টিক টাইপের, রাবারের মতো ইলাস্টিক টাইপের এবং তরুণাস্থি দিয়ে তৈরি ফ্ল্যাপ আকৃতির অংশ, যাকে এপিগ্লটিস বলে। এপিগ্লটিস সেই গ্লটিসটাকে ঢেকে রাখে খাবার গেলার সময়, টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ ফুড ইনটু দ্য ল্যারিংস, যাতে খাবার ল্যারিংসের মধ্যে না চলে যায়। তার জন্য ল্যারিংসের মধ্যে যাতে খাবার না চলে যায় তার জন্য গ্লটিসটাকে ঢেকে রাখে। এপিগ্লটিসটা কীরকম? একটা থিন ইলাস্টিক কার্টিলেজিনাস ফ্ল্যাপ। আর কোনো যদি চলেও যায় আমরা কাশির মাধ্যমে সেটাকে বের করে দিই। ট্রাকিয়া ইজ এ স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড থোরাসিক ক্যাভিটি। তো ট্রাকিয়া হচ্ছে একটা সোজা টিউব যেটা মধ্যবর্তী থোরাসিক ক্যাভিটি, আমাদের যে লাম্বার থোরাসিক রিজিয়ান আছে তার থোরাসিক রিজিয়ানের মধ্যবর্তী অংশ পর্যন্ত সেটা এক্সটেন্ড করা থাকে বা বিস্তারিত থাকে, হুইচ ডিভাইডস অ্যাট দ্য লেভেল অফ 5 থোরাসিক ভার্টিব্রা ইন্টু এ রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কাই। সেখানে এই ট্রাকিয়াটা কী হয়, যে থোরাসিক ভার্টিব্রার যে 5 নম্বর থোরাসিক ভার্টিব্রা আছে, 12টা থোরাসিক ভার্টিব্রার মধ্যে 5 নম্বরে গিয়ে সেটা দুটো অংশে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে রাইট বা ডান এবং একটা হচ্ছে লেফট বা বাম। ডান এবং বাম প্রাথমিক ব্রঙ্কাই ভাগ হয়ে যায়। ইচ ব্রঙ্কাই আন্ডারগোজ রিপিটেড ডিভিশন, প্রত্যেকটা ব্রঙ্কাই আবার রিপিটেড অনেকগুলো ডিভিশন করে টু ফ্রম দ্য সেকেন্ডারি অ্যান্ড টার্সারি ব্রঙ্কাই, সেখান থেকে আরও টার্সারি ব্রঙ্কাই তৈরি হয়, অ্যান্ড ব্রঙ্কিউলস, তারপর ব্রঙ্কিউলস তৈরি হয়, এন্ডিং আপ ইন ভেরি থিন টার্মিনাল ব্রঙ্কিউলস, তারপর সেখান থেকে তৈরি হয় থিন পাতলা টার্মিনাল ব্রঙ্কিউলস তৈরি হয়। The trachea, primary, secondary, tertiary bronchi and initial bronchioles are supported by incomplete cartilaginous ring,
এবং এই যে ট্রাকিয়া থেকে শুরু করে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সারি, ব্রঙ্কাই, তারপর ব্রঙ্কিউলসের প্রাথমিক ভাগটা, এগুলো কী থাকে, একটা ইনকমপ্লিট রিং, ইনকমপ্লিট তরুণাস্থিতি গঠিত রিং দ্বারা এগুলো সাপোর্ট করা থাকে। Each terminal bronchioles gives rise to a number of thin, very thin, irregular walled and vascularized bag-like structures called alveoli. প্রত্যেকটা টার্মিনাল ব্রঙ্কিওল, যে ব্রঙ্কিওলগুলো আছে যখন টার্মিনাল হয়ে যায় সেখান থেকে অনেকগুলো পাতলা পাতলা এবং ইররেগুলার ওয়াল্ড, মানে ওয়ালটা বা আবরণটা থাকে কিন্তু সেটা ইররেগুলার হয়, এবং ভাস্কুলারাইজড এবং একটা ব্যাগের মতো স্ট্রাকচার পাই, যেটা অ্যালভিওলাই বলে, সে অ্যালভিওলাই যায় টার্মিনাল ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই। এবং অ্যালভিওলাইটা কেমন সেটা ভালো করে মনে রাখতে হবে, থিন, ইররেগুলার ওয়াল্ড এবং ভাস্কুলারাইজড ব্যাগ লাইক স্ট্রাকচার। দ্য ব্রাঞ্চিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস অ্যান্ড অ্যালভিওলাই কম্প্রাইজ দ্য লাংস। তারপর সেই ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস এবং অ্যালভিওলাইয়ের যে ব্রাঞ্চিং নেটওয়ার্ক, এইগুলো প্রত্যেকটা নিয়ে লাংস বা ফুসফুস তৈরি হয়। তাহলে ফুসফুসের মধ্যে থাকে কি, ব্রঙ্কাই থাকে, ব্রঙ্কিউলস থাকে এবং অ্যালভিওলাই থাকে। We have two lungs which are covered by double layered pleura with pleural fluid between them. আমাদের দুটো লাংস আছে এবং লাংস বা ফুসফুসটা কী দিয়ে ঢাকা থাকে, একটা দ্বীপ ডবল লেয়ার বা দুটো আবরণ দ্বারা গঠিত একটা অংশ যাকে প্লিউরা বলে। সেই প্লিউরার মধ্যে কী থাকে, প্লিউরাল ফ্লুইড। ইট রিডিউসেস ফ্রিকশন অন দ্য লাংস সার্ফেস। প্লিউরাল ফ্লুইডের কাজ কি, যে ফ্রিকশন যাতে না হয়, লাংস সার্ফেসের মধ্যে যাতে ফ্রিকশন না হয় বা ঘর্ষণ না হয়, সেই জন্য সেটাকে সাহায্য করে। তারপর দ্য আউটার প্লিউরাল মেমব্রেন ইজ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক লাইনিং। যে আউটার, যে তারপর এটা আগে ছবিটা দেখে নিই, ছবিটা কোথায় কী আছে। এপিগ্লটিস ওপরের দিকে আছে, ছোট্ট একটা অংশ। তারপর ল্যারিংস, যেটা ভয়েস বক্স বলে, যেটা সাউন্ড প্রোডাকশন করে। তারপর ট্রাকিয়া, ইনকমপ্লিট রিং লাকি স্ট্রাকচার। তারপর ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কাস থেকে দুটো ভাগে ভাগ হয়েছে ব্রঙ্কিওল। হার্ট বা হৃৎপিণ্ডটা দেখতে পাচ্ছি, নিচের দিকে ডায়াফ্রাগ্রাম আছে। তারপর লাংস বা ফুসফুসের এটা ডিটেলস বাদ দেওয়া আছে, প্লিউরাল মেমব্রেন, তারপর অ্যালভিওলাই, প্লিউরাল ফ্লুইড, ব্রঙ্কিওলস, তারপর কাট এন্ড অফ রিপ। প্রত্যেকটা পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ছবি থেকে অনেক কোয়েশ্চেন হয়, ভালো করে এগুলোকে দেখে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তো এই ছবিগুলো ভালো করে দেখে রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। তো তারপরে আসছে কি লাইনিং, যে বাইরের লাইনিং। The outer pleural membrane is in close contact with the thoracic lining. যে বাইরের যে প্লিউরাল মেমব্রেনটা আছে, প্লিউরাল যে দুটো মেমব্রেন আছে তার মধ্যে যে বাইরের অংশটা সেটা থোরাসিকের সঙ্গে যুক্ত থাকে। whereas the inner pleural membrane is in close contact with the lung surface. আর ভেতরের যে প্লিউরাল মেমব্রেনটা আছে সেটা লাংস বা ফুসফুসের উপরিভাগের সাথে যুক্ত থাকে। The part starting with the external nostril up to the terminal bronchioles, এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত যে পার্টটা আছে কনস্টিটিউট দ্য কন্ডাক্টিং পার্ট, সেটা কন্ডাক্টিং পার্ট বা পরিবহন অংশ। whereas the alveoli and their ducts from the respiratory or exchange part of the respiratory system. The respiratory সিস্টেমের বা শ্বাসতন্ত্রের দুটো অংশ, এটা হচ্ছে কন্ডাক্টিং পার্ট, এটা হচ্ছে রেসপিরেটরি আর এক্সচেঞ্জ পার্ট। কন্ডাক্টিং পার্ট হচ্ছে কোথা থেকে, এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিউলস, আর আরেকটা যেটা আছে রেসপিরেটরি বা এক্সচেঞ্জ পার্ট, সেটা হচ্ছে অ্যালভিওলাই এবং তাদের ডাক্টস নিয়ে গঠিত। দ্য কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্ট দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার টু দ্য অ্যালভিওলাই। যে কন্ডাক্টিং পার্ট আছে সেটা কি ট্রান্সপোর্ট করে বা পরিবহন করে, সেটা বা বাতাসের অক্সিজেন বা এয়ারকে অ্যালভিওলাই পর্যন্ত নিয়ে আসে, ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেল। এবং সে বাতাসটা যাতে বিভিন্ন রকম, বাতাসের মধ্যে তো অনেকগুলো পার্টিকেল থাকে, সেই পার্টিকেল বা ছোটো ছোটো অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, সেগুলো যাতে না থাকে সেগুলো দূর করে দেয়। হিউমিডিফাইজ অ্যান্ড অলসো ব্রিং দ্য এয়ার টু বডি টেম্পারেচার। সেটাকে হিউমিডিফাইজ বা সেটাকে জলীয় বাষ্প উৎপন্ন করে রাখে এবং সেটাকে আমাদের বডি টেম্পারেচার যেটা আছে, আমাদের দেহের তাপমাত্রা, সেই উষ্ণতায় নিয়ে আসে। এই কাজটা হচ্ছে কন্ডাক্টিং পার্টের কাজ। আর এক্সচেঞ্জ পার্ট ইজ দ্য সাইট অফ অ্যাকচুয়াল ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড বিটুইন ব্লাড অ্যান্ড অ্যাটমসফিয়ারিক এয়ার। আর এক্সচেঞ্জ পার্টের কাজ হচ্ছে যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে এক্সচেঞ্জটা বা বিনিময়টা, সেটা এক্সচেঞ্জ পার্ট করে থাকে। এক্সচেঞ্জের কাজটা এক্সচেঞ্জ পার্টই করে থাকে। ব্লাড, রক্ত এবং অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে বিনিময়টা, সেটা করে থাকে এক্সচেঞ্জ পার্ট।
দ্য লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক চেম্বার, লাংস থাকে থোরাসিক চেম্বারের মধ্যে, ফুসফুসটা, হুইচ ইজ অ্যানাটমিক্যালি অ্যান এয়ার টাইট চেম্বার, এবং থোরাসিক চেম্বারটা হচ্ছে একটা এয়ার বা বাতাসে পরিপূর্ণ, বাতাস দিয়ে অত্যন্ত টাইট করা একটা চেম্বার। ওটা একটা, দ্য থোরাসিক চেম্বার ইজ ফর্মড ডরসালি বাই দ্য ভার্টিবল কলম, ভেন্ট্রালি বাই দ্য স্টার্নাম। থোরাসিক চেম্বার যেটা আছে সেটা ডরসালি, ডরসাল মানে কি, ডরসাল মানে পেছনের দিকটা, আর ভেন্ট্রাল মানে সামনের দিকটা, এই দুটো ভালো করে, ভেন্ট পেট থেকে ভেন্ট্রাল হচ্ছে পেটের দিকে বা সামনের দিকে, আর ডরসাল হচ্ছে পেছনের দিকে। এটা ভালো করে মনে রাখবে, এই ডরসাল ভেন্ট্রাল অনেক কনফিউজ হয়ে যায় অনেকে। দ্য থোরাসিক চেম্বার ইজ ফর্মড ডরসালি বাই দ্য ভার্টিবল কলম, থোরাসিক চেম্বার যে সামনের অংশ সেটা থাকে ভার্টিবল কলম, ভেন্ট্রালি বাই দ্য স্টার্নাম, ডরসালি বাই দ্য ভার্টিবল কলম মানে পেছনের দিকে থাকে ভার্টিবল কলম, ভেন্ট্রালি বাই দ্য স্টার্নাম সামনের দিকে থাকে স্টার্নাম, ল্যাটারালি বাই দ্য রিবস, আর ল্যাটারাল বা সাইডের দিকে যেটা থাকে সেটা হচ্ছে রিবস থাকে, রিবস মানে হচ্ছে যে পাঁজর বলে যেটাকে আমরা, অ্যান্ড অন দ্য লোয়ার সাইড বাই দ্য ডোম সেপ্ট ডায়াফ্রাগাম, আর নিচের দিকে থাকে ডায়াফ্রাগাম দিয়ে গঠিত, ডায়াফ্রাগামের আকৃতিটা কেমন, ডোম আকৃতির, ডোম সেপ্ট। দ্য অ্যানাটমিক্যাল সেট আপ অফ লাংস ইন thorax is such that any change in the volume of the thoracic cavity will be reflected in the lungs pulmonary cavity, যে থোরাক্সের মধ্যে ফুসফুসটা এমনভাবে থাকে, এমনভাবে স্থাপন করা আছে যে যদি কোনো রকমভাবে থোরাসিক চেম্বারের ভলিউম বা আয়তনে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তো আমাদের যে ফুসফুস আছে তার আয়তনে পরিবর্তন হবে, ফুসফুসের যে ক্যাভিটি আছে বা পালমোনারি ক্যাভিটি তার আয়তনেরও পরিবর্তন হবে। সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট ইজ এসেনশিয়াল ফর ব্রিদিং, সাচ অ্যান অ্যারেঞ্জমেন্ট ইন এসেন্সিয়াল ফর ব্রিদিং, এরকম একটা অ্যারেঞ্জমেন্টটা কি ব্রিদিং বা নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অত্যন্ত দরকার। অ্যাজ উই ক্যান নট ডাইরেক্টলি অল্টার দ্য পালমোনারি ভলিউম, আমরা তো নিজে থেকে ফুসফুসের মধ্যে যে ভলিউমটা আছে বা আয়তন আছে সেটা তো বৃদ্ধি কম করতে পারি না, এর জন্য এইভাবে সেট আপ করা আছে থোরাসিক চেম্বারের সাথে, যাতে থোরাসিক চেম্বারের ভলিউম কম বেশি হলেই আমরা আমাদের যে ফুসফুসের ভলিউম আছে সেটাও কম বেশি হয়। রেসপিরেশন ইনভলভস দ্য ফলোইং স্টেপ, এই স্টেপগুলো পর মনে রাখবে, অত্যন্ত ইম্পর্টেন্ট। ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন, by which atmospheric air is drawn in and carbon dioxide rich alveolar air is released out. ব্রিদিং বা নিঃশ্বাস প্রশ্বাস বা পালমোনারি ভেন্টিলেশন বা পালমোনারি ভেন্টিলেশন যেটা সায়েন্টিফিক টার্ম বলে যেটাকে, যার মাধ্যমে কি বাতাসের এয়ারটা বা বাতাসটা ভেতর দিকে যাবে এবং অ্যালভোলাই থেকে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভোলাই দিয়ে বাইরে দিকে বেরিয়ে যাবে। ডিভিশন অফ অক্সিজেন গ্যাসেস, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাক্রস অ্যালভোলার মেমব্রেন, অ্যালভোলার যে মেমব্রেন আছে বা আবরণ আছে তা দিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে ডিফিউশন বা ব্যাপন হবে বা আদান প্রদান হবে। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, তোমার রক্তের মাধ্যমে সেই গ্যাসগুলো বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে। ডিফিউশন অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড অ্যান্ড টিস্যু, তোমার রক্ত এবং কোষ কলার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হবে। ইউটিলাইজেশন অফ অক্সিজেন বাই দ্য সেলস ফর ক্যাটাবলিক রিয়াকশন, তারপর সেই অক্সিজেন যেটা গেল টিস্যুতে, সেই টিস্যু সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম ক্যাটাবলিক রিয়াকশন করবে, বিভিন্ন রকম খাবারকে সেটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটি থেকে ভেঙে সরলে পর্যন্ত করার জন্য সেটা কাজ লাগাবে, অ্যান্ড রেজাল্টেন্ট রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড, এবং এরপরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটা বাইরে বের করে দেবে। সেলুলার রেসপিরেশন অ্যাজ ডিলড ইন দ্য চ্যাপ্টার 14 রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন যেটা চ্যাপ্টার 14 বা রেসপিরেশন চ্যাপ্টারে আমরা ভালো করে ডিটেলসে পড়েছি। তো আজকে এতদূর পর্যন্ত হলো, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা মেকানিজম অফ ব্রিদিং পড়ব। তো তোমরা ভালো করে ক্লাসটা করো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কোনো রকম যদি ইমপ্রুভমেন্টের দরকার হয়, কোনো রকম যদি অ্যাডভাইস দিতে চাও তো সেটাও দেবে, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।